এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংবিধান। আমরা ধারাবাহিকভাবে সংবিধানের প্রথম থেকে আলোচনা করে যাচ্ছি। আমরা গত ক্লাসে সংবিধানের নাগরিকতা আইন সম্পর্কে আলোচনা করেছি, আর এই নাগরিকতা আইন রয়েছে সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদের মধ্যে। এবং তার পরবর্তী ক্লাসে আমরা 1955 সালের যে নাগরিকতা আইন রয়েছে সেই নাগরিকতা আইন সম্পর্কেও পড়েছি, এবং তারই একটি অংশ হচ্ছে সিএএ, এনআরসি এবং এনপিআর। তাহলে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যেহেতু আমরা গত ক্লাসে এটুকু আলোচনা করিনি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সিএএ, এনআরসি এবং এনপিআর। তাহলে আমরা প্রথমে দেখব সিএএ। তাহলে সিএএ এর ফুল ফর্ম কি আছে? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে এইটা কোথা থেকে এসেছে, বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলতে কি বোঝানো হয়েছে? আমরা গত ক্লাসে পড়েছি ভারতের নাগরিকতা আইন বানানো হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। আর এই 1955 খ্রিস্টাব্দে ভারতের যে নাগরিকতা আইন বানানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল তা পরবর্তী সময়ে তোমার দরকার অনুযায়ী বা দেশের স্বার্থে সংশোধন করা হয়েছে বারে বারে, এবং সর্বশেষ 1955 সালের নাগরিকতা আইন সংশোধন করা হয় 2019 সালে। তাহলে নাগরিকতা আইন সর্বশেষ সংশোধন করা হয়েছে কত সালে? 2019 সালে। আর এই 2019 সালে এই নাগরিকতা আইন সংশোধন করে যে অ্যাক্ট আনা হয়েছিল তারই নাম হচ্ছে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে ভারতের 3টে প্রতিবেশী রাষ্ট্র। আমরা মানচিত্রে দেখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ভারতের 3টে প্রতিবেশী রাষ্ট্র, একটি বাংলাদেশ, একটি পাকিস্তান, আর একটি হচ্ছে আফগানিস্তান। এই 3টে দেশে যারা সংখ্যালঘু তারা যদি ভারতে আসে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, তাদেরকে কোনো কাগজপত্র বা প্রমাণপত্র ছাড়াই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে কোন কোন সম্প্রদায়কে এর মধ্যে রাখা হয়েছে এবং কাদেরকে রাখা হয়নি এই বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নিই। তাহলে কোন 3টে দেশের কথা বলা হয়েছে? বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান। এই 3টে দেশের কথা বলা হয়েছে যে এই 3টে দেশ থেকে যদি কোনো সংখ্যালঘু, অর্থাৎ এই 3টে দেশের সংখ্যালঘু 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে আসলে তাদের ভারতের নাগরিকত্ব কোনো কাগজপত্র বা ডকুমেন্ট ছাড়াই দেয়া হবে। তাহলে এই 3টে দেশের সংখ্যালঘু সম্প্রদায় কারা রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। তাহলে এই 3টে দেশের সংখ্যালঘু হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন এবং পার্সি সম্প্রদায়। তাহলে এই 6টা সম্প্রদায়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী, অর্থাৎ এই 6টা সম্প্রদায় অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি এরা যদি ভারতে কোনো ধর্মীয় কারণে বা ধর্মীয় নিপীড়নজনিত কারণে ভারতে চলে আসে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, তাদেরকে সরাসরি নাগরিকতা দেয়া হবে। তাহলে নাগরিকতা দেয়া হবে না কাদের? তারা হচ্ছে মুসলমান সম্প্রদায়। তাহলে সিএএ অনুসারে নাগরিকতা পাবে না হচ্ছে মুসলমানরা। মুসলমান সম্প্রদায় সিএএ অনুসারে নাগরিকতা পাবে না। এর কারণ কি?
এর কারণ হচ্ছে ভারতের এই তিনটে প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই তিনটে দেশেরই প্রধান ধর্ম হচ্ছে মুসলমান বা ইসলাম। যেমন আফগানিস্তানে প্রায় 100%, 99% প্লাস মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বী। পাকিস্তানে 97% প্লাস মুসলমান সম্প্রদায়। বাংলাদেশে 92% প্লাস মুসলমান সম্প্রদায়। অর্থাৎ ওই তিনটে দেশের সংখ্যাগুরু ধর্ম হচ্ছে মুসলমান এবং তাদের সংবিধানে লেখা রয়েছে রাজধর্ম হচ্ছে মুসলমান। অর্থাৎ মুসলমান সম্প্রদায় ছাড়া ওই তিনটে দেশে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না। তাই ওই তিনটে দেশে মুসলমানরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তাই তারা কখনো ধর্মীয়ভাবে নিপীড়িত হতে পারে না। এই কারণে মুসলমান সম্প্রদায়কে সিএএ এর থেকে বাইরে রাখা হয়েছে এবং ওই তিনটে দেশে যারা সংখ্যা লঘু এবং ধর্মীয়ভাবে নিপীড়িত তাদেরকেই সিএএ এর আন্ডারে রাখা হয়েছে। অর্থাৎ 2014 সালে 31শে ডিসেম্বরের আগে ভারতে আসলে তবেই তারা নাগরিকত্ব পাবে। তাহলে এইটা কেন করা হয়েছে তারও ইতিহাস রয়েছে। যেমন আফগানিস্তানে আফগানিস্তানে 1947 সালে সংখ্যালঘু সম্প্রদায় ছিল প্রায় 5% এবং বর্তমানে সেটা 0% নেমে এসছে। তাহলে কেন নেমে এসছে? সেখানে ধর্মীয় নিপীড়ন, জোরপূর্বক ধর্মান্তরকরণ, জোরপূর্বক হত্যা করা, অপহরণ করা, এই কারণে এরকম অবস্থা এসে দাঁড়িয়েছে। যেমন পাকিস্তানে 1947 সালে সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় ছিল 14%। বর্তমানে সেটা নেমে এসেছে প্রায় 1.5%। কত শতাংশ? প্রায় 1.5% বা 1.5% নেমে এসছে। যেমন বাংলাদেশে 1947 সালে হিন্দু সম্প্রদায়ের লোক ছিল প্রায় 28%। তাহলে বর্তমানে সেটা প্রায় 6%-এর কাছাকাছি নেমে এসেছে। তাহলে এ থেকে কি প্রমাণিত হয়? আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তারা ধর্মীয়ভাবে নিপীড়িত হন, ধর্মীয়ভাবে হত্যা হন, ধর্মীয়ভাবে তাদের অপহরণ করা হয়, জোরপূর্বক ধর্মান্তরকরণ করা হয়। এই কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে এবং যারা এই অত্যাচারিত হয়ে ভারতে চলে আসছে তাদেরকে ভারতে নাগরিকতা দেওয়ার জন্যই এই সিএএ আইন আনা হয়েছে। তাহলে এই ছিল সিএএ আইন। তাহলে সিএএ এর পরে আমরা যে অংশটা রইল সেটা হচ্ছে এনআরসি। তাহলে আমরা দেখি এনআরসিতে কি বলেছি। এনআরসি, তাহলে এনআরসির ফুল ফর্ম কি আছে? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, জাতীয় নাগরিক পুঞ্জ বা পঞ্জীকরণ। মানে হচ্ছে সাধারণ বাংলায় হচ্ছে একটি খাতা, যাতে একটি হিসাব খাতা, যাতে ভারতের যত সংখ্যক নাগরিক রয়েছে তার প্রত্যেকের নাম, ঠিকানা, সমস্ত ডিটেলস ওইখানে নথিভুক্ত থাকবে। এবং যারা ভারতীয় নয়, যারা অনুপ্রবেশকারী বা ভারতের চাকরির সূত্রে বিদেশ থেকে থাকে অথবা ট্যুরিস্ট হিসাবে ঘুরতে এসেছে, তাদের নাম এখানে থাকবে না। তাহলে কাদের নাম থাকবে? যারা কেবলমাত্র ভারতীয় তাদেরই নাম এখানে থাকবে। আর সেটাই হচ্ছে এনআরসি, অর্থাৎ ওই খাতায় নথিভুক্ত থাকবে। তাহলে কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না এবং কত সালের পরে থাকবে না, তাহলে আমরা দেখে নিই। একটু আগেই আমরা সিএএতে পড়েছি 2014 সালের 31শে ডিসেম্বর তারিখের আগে যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে এসছে তাদের নাম এনআরসিতে থাকবে, অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জিতে নাম থাকবে ভারতীয় হিসাবে। আর
আর কাদের নাম থাকবে না? যারা ভারতবর্ষে 1971 সালের 24শে মার্চ 1971 সালের 24শে মার্চের আগে এসেছে, তাদের নাম এনআরসিতে থাকবে। তাহলে আবার বলছি, কাদের কাদের নাম থাকবে ভারতের নাগরিক পঞ্জিতে বা ভারতের নাগরিক কারা হবে? 2014 সালের 31শে ডিসেম্বরের আগে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ, পার্সি এরা যদি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসে তাহলে তাদের নাগরিকতা দেওয়া হবে এবং এনআরসিতে তাদের নাম থাকবে। আর কাদের নাম থাকবে? যারা 1971 সালের 24শে মার্চের আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল তাদের নাম থাকবে। তাহলে থাকবে না কাদের নাম? যারা 1971 সালের পরে ভারতে বাংলাদেশ থেকে এসেছে বা অন্য কোনো দেশ থেকে পরবর্তী সময় এসেছে, তাদের নাম এনআরসিতে অর্থাৎ ভারতের জাতীয় নাগরিক পঞ্জিতে থাকবে না। তাহলে এর মধ্যেও কিছু থাকবে, তাহলে সেটা কিভাবে থাকবে? সেটা 1955 সালের যে নাগরিকতা আইন, সেই আইন অনুসারে যারা ভারতের নাগরিকতা গ্রহণ করেছে তাদের নাম এনআরসিতে থাকবে। নচেত এনআরসিতে অর্থাৎ ভারতের নাগরিক পঞ্জিতে অন্য কারো নাম থাকবে না, কেবলমাত্র যারা ভারতীয় তাদের নামই থাকবে। তাহলে কোনো দিন যদি এনআরসি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে কিসের প্রুফ দেখাতে বলতে পারে? তাকে প্রুফ দেখাতে হবে 1971 সালের 24শে মার্চের আগে ভারতে যে বসবাস করত তার প্রুফ সবাইকে দেখাতে হবে, তাহলেই সে ভারতের নাগরিক বলে গণ্য হবে। এছাড়া ব্যতিক্রম কতগুলো নিয়ম রয়েছে 1955 সালের নাগরিকতা আইনে, সেই অনুসারে যারা নাগরিকতা নিয়েছে তারাও সেইখানে সুযোগ পাবে, নচেত সে ভারতের নাগরিকতা বা এনআরসিতে তার নাম থাকবে না। তাহলে এরপরের যে অংশটা রয়েছিল সেটা হচ্ছে এনপিআর। কি ছিল? এনপিআর। এনপিআর এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটাও এনআরসির মতনই কিন্তু একটুখানি আলাদা। এনপিআর বলতে বোঝানো হয়েছে যারা ভারতে বসবাস করে, ভারতের যারা নাগরিক তাদেরকেও গোনা হবে এবং যারা বিদেশ থেকে এসে ভারতে বসবাস করে চাকরির সূত্রে বা অন্য কোনো কারণে অন্তত 6 মাস বসবাস করে বা এখন থেকে 6 মাস আরও বসবাস করার সম্ভাবনা রয়েছে, তাদের নামও এনপিআরে গণনা করা হয়। তাহলে এনপিআরে কাদের কাদের নাম থাকবে? এনপিআরে নাম থাকবে সরাসরি ভারতীয় যারা তাদের, এবং যারা ভারতে 6 মাস বসবাস করছে বা আজকে থেকে 6 মাস আরও বসবাস করার সম্ভাবনা রয়েছে সেই রকম বিদেশিদের নামও এইখানে গণনা করা হয়ে থাকে। তার মানে হচ্ছে এটাই, বর্তমানে ভারতে যদি 140 কোটি জনসংখ্যা থাকে এবং বাইরে থেকে যদি আরও 1 কোটি কাজের সূত্রে বা অন্য কোনো কাজের জন্য ভারতে এসে 6 মাস থাকে, তাহলে তাকেও ওই রেজিস্টারে নাম ঢোকাতে হবে বা হিসাব করতে হবে এনপিআরে। তাহলে কত হবে? 140 কোটি ভারতীয় আর 1 কোটি বিদেশি, তাহলে হবে 141 কোটি। তাহলে ভারতীয় প্লাস ভারতে এসে 6 মাস অন্তত বসবাস করছে বা আরও 6 মাস বসবাস করতে পারে আজকে এসে, সেই রকম বিদেশিদের নামও এনপিআরে রাখা হয়। তাহলে এনপিআর কেন করা হয়? কারণ ভারতের জনসংখ্যার যে ডেমোগ্রাফি বা কোথায় কত জনসংখ্যা বসবাস করছে, ঘনত্ব কত এবং সেইখানকার উন্নয়নমূলক পরিকল্পনা কিভাবে করা যায়, তার জন্য এনপিআর করা হয়ে থাকে। 2021-22 সালে এনপিআর করার কথা ছিল, কিন্তু কোভিড ভাইরাসের জন্য এটা বন্ধ রয়েছে। তাহলে এই ছিল সিএএ, এনআরসি এবং এনপিআর সম্পর্কে বিস্তারিত তথ্য। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। যারা এখনও আমাদের A to Z GS সেন্টার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে সংবিধানের প্রথম থেকে 1 নম্বর অনুচ্ছেদ থেকে 395 অনুচ্ছেদ পর্যন্ত বিস্তারিত ডিটেলসে আলোচনা করা হবে। এছাড়াও অন্যান্য সাবজেক্ট তো অবশ্যই রয়েছে। সবাইকে ধন্যবাদ।